আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 7টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনাম। আপনাদের সাথে আছে মামুন উর রশিদ। আজ ও আগামীকাল ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বাকি জেলায় সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে ব্রিফে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর কারফিউ যেভাবে চলছে সেটা অব্যাহত থাকবে। আগামী শুক্রবার হতে শনিবার পর্যন্ত সকাল 8টা হতে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। অন্যান্য জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী সমন্বয় করে তাদের স্ব জেলায় কারফিউ নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন। সম্প্রতি নাশকতায় রাজধানীর বিভিন্ন থানায় 2 শতাধিক মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 2500-এর বেশি। রিমান্ডে নেওয়া হয়েছে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ভিডিও ফুটেজ দেখে নাশকতাকারীদের শনাক্ত করা হচ্ছে। আরও জানাচ্ছেন ফয়সাল হোসেন। ঢাকার সিএমএম আদালত প্রিজন ভ্যানে আনা হচ্ছে একের পর এক আসামি। সকাল থেকে আদালত প্রাঙ্গণে ভিড় জমান 24 ঘন্টায় গ্রেপ্তার হওয়া আসামিদের স্বজনেরা। কারো কারো পরিবারের দাবি তার স্বজন নিরপরাধ, জড়িত নয় কোনো ধরনের রাজনৈতিক দলের সাথে। 6 তলার উপরে ক্রিকেট খেলতে আসছিল, এটা বলে অমান্য, কারফিউ অমান্য করছে, তার জন্য ধরে নিয়ে আসছে। বয়স কত? বয়স একটা আনুমানিক 20 আর একটা আছে 18। দুইটা লয়ে গেছে নিয়ে ওখানে কইতাছে তোমরা ভাঙচুর করছো, হ্যান করছো, ত্যান করছো, নিয়ে অনেক মাইট দিছে। আজানের সময়, ফজরের সময় বের হয়েছে বাসা থেকে, বাসার গেটের সামনে থেকে ওরা ধরে নিয়ে এসেছে। বয়স কত? বয়স আমাদের মধ্যে হবে। এদিন অনেককেই পাঠানো হয় কারাগারে। কোনো কোনো আসামিকে বিভিন্ন মেয়াদে দেয়া হয় রিমান্ড। তারা বলছে তারা অল্প অপ্রাপ্তবয়স্ক, কিন্তু আসলে তারা অপ্রাপ্তবয়স্ক না। এবং এটা তো যখন মামলা হবে, এর কোর্টে আসবে, দরকার হলে তাদের ডিএনএ টেস্ট করা হবে, তখন বয়স প্রমাণিত হবে, তারপর তাদের বিচার শুরু হবে। এদিকে ডিএমপির তথ্য মতে সম্প্রতি নাশকতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়েছে 2 শতাধিক। একজন ছাত্রলীগ মারলে 5000 টাকা, একজন পুলিশ সদস্য মারলে 10,000 টাকা। জামাত শিবির বিএনপির ক্যাডারদের নির্দেশনা প্রদান করা। 200টি মামলা ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে এবং আরও কয়েকটি মামলা রেকর্ড করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই 200টি মামলায় এখন পর্যন্ত 2100-র উপরে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতাকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীকে অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে ভারত। সাপ্তাহিক ব্রিফে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আশা প্রকাশ করেন, খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে। ভারতীয় শিক্ষার্থীদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকার সহযোগিতা করেছে বলেও জানান তিনি। We've received excellent cooperation from the Bangladeshi government. Our High Commission has arranged for their safe and secure travel to the border crossing points or to the airport, as the case may be. They also have several helplines. Both our High Commission and our Assistant High Commissions, they are operating 24/7 helplines. কোটা বিরোধী আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক। এ সময় আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসনের তাগিদও দেন তিনি। সরকারের প্রতি দ্রুত ইন্টারনেট সংযোগ পুরোপুরি সচল করার আহ্বান রইল। আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসন প্রয়োজন। আইন শৃঙ্খলা বাহিনীকে আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। সহিংসতার বিষয় খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন। যে কোনো সহযোগিতায় পাশে আছে জাতিসংঘ। সময় সাপেক্ষ হলেও সুষ্ঠু পরিবেশ তৈরি হলেই খোলা হবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে একথা জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শান্তি চাই আমরা, প্রতিষ্ঠানগুলো যথাসময়ে
শান্তিপূর্ণ অবস্থা বিরাজমান হলে আমরা অবশ্যই প্রতিষ্ঠানগুলো খোলার বিষয়ে, বিশেষ করে বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো খোলার মাধ্যমে আমরা পর্যায়ক্রমে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে আমরা সেটা করব। আন্দোলন, সহিংসতা আর কারফিউর প্রভাব পড়েছে চালের বাজারে। চট্টগ্রামে সব ধরনের চাল বস্তা প্রতি বেড়েছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। দাম বাড়ার জন্য খুচরা বিক্রেতার আড়তদারদের দায়ী করলেও তারা সেই দায় চাপাচ্ছেন মিল মালিক ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর ওপর। একদিকে সংঘাত, সহিংসতা, তারপর কারফিউ, এই দুই অজুহাতে হু করে বাড়ছে সব ধরনের চালের দাম। গেল এক সপ্তাহে চট্টগ্রামে বস্তায় বেড়েছে 100 থেকে 200 টাকা পর্যন্ত। চৌমুহনী, কর্ণফুলী বাজারে সব চালই এক সপ্তাহের ব্যবধানে 2 থেকে 5 টাকা বেড়েছে কেজিতে। পাড়া মহল্লার দোকানগুলোতে যা আরও বেশি। দাম বাড়ার জন্য ব্যবসায়ীরা দুষলেন আড়তদারদের। অন্য সব নিত্যপণ্যের সাথে চালের দামও ঊর্ধ্বমুখী হওয়ায় দিশেহারা ক্রেতারা। ক্রয় ক্ষমতার ভিতরে কোনো কিছুই নেই, সব কিছুর দাম ঊর্ধ্বগতি। আর এই অবস্থার মধ্যে আমাদেরকে এখন তো এভাবে কিনতে হইতেছে। দিন দিন যেভাবে বাড়তেছে, সাধারণ মানুষের খরচ পোষাইতে পারতেছে না। ইনকাম বাড়তে নাই, কিন্তু চালের দাম ঠিকই বৃদ্ধি পাচ্ছে এবং এই জন্য যে কোনো নিয়ন্ত্রণও নাই বাজার। প্রতি কেজিতেই প্রত্যেক চাউলে 1.5 টাকা 2 টাকা করে বাড়তি, 3 টাকা এরকমও বাড়ছে কোনো চাউল। মোকামের কারণে হচ্ছে, এগুলো আমাদের হাতে তো কিছু নাই, আমরা ওদের থেকে এনে আমরা 1-2 টাকা খরচ যোগ করে অ্যাড করে যা বিক্রি করে এতটুকু। দাম বাড়ার এই উত্তাপের উৎস পাইকারি বাজার। যেমন পাহাড়তলী আড়তে এক সপ্তাহ আগে যেখানে প্রতি বস্তা পাইজাম সিদ্ধ বিক্রি হয়েছে 2750 টাকায়, তা এই সপ্তাহে বিক্রি হচ্ছে 2900। কাটারি আতপ 3500 থেকে বেড়ে 3600, আর মিনিকেট আতপও বস্তায় বেড়েছে 100 টাকার উপর। খুচরা বিক্রেতারা আড়তদারদের দায়ী করলেও তারা সেই দায় চাপাচ্ছেন মিল মালিক ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর উপর। পাশাপাশি কারফিউ এবং কয়েকদিনের অস্থিরতায় উত্তরবঙ্গ থেকে তেমন একটা গাড়ি না আসায় সংকট দেখা দিয়েছে বলেও দাবি তাদের। এদের স্টক আছে, স্টকের কারণে এরা বলতেছে এখন ধানের দাম বেশি করে আপনার চালের দাম বাড়াই দিচ্ছে। গত 10 দিনে যেসব গাড়ি ঘোড়া আসতেছে, এটা গাড়ি ভাড়াও বাড়তি এবং ধরেন চালের দামও বাড়তি, যার প্রভাবটা আমাদের চাউলের বাজারে পড়ছে। যেখানে 100 গাড়ি, এখানে আমরা 3 গাড়ি আসছে, তো এখানে একটা সংকীর্ণতা দেখা দিচ্ছে। আমাদের যে রাইস মিল লেভেল থেকে যে প্রোগ্রামটা, এটা আপাতত স্টপ রাখতে হবে। দ্বিতীয় হলো যে যারা ধান চাউল স্টক করছে তাদের প্রতি নজরদারি রাখতে হবে। যে কোনো অজুহাতে যেন চালের বাজার আরও অস্থির না হয়, সেজন্য কঠোর নজরদারির দাবি ভোক্তাদের। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। প্রেমের নগরীতে ভালোবাসাকে উপজীব্য করেই আজ হবে প্যারিস অলিম্পিকের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমবার উন্মুক্ত জায়গায় হচ্ছে ভিন্নধর্মী উদ্বোধনী আয়োজন। পারফর্মারদের নাম গোপন থাকলেও আলোচনায় লেডি গাগা, সেলিন ডিয়ন, স্নুপ ডগদের মতো সেলিব্রিটিদের নাম। কি থাকছে উদ্বোধনী অনুষ্ঠানে, প্যারিস থেকে তাই জানাচ্ছেন রেদওয়ান শোয়েব। গেমস ওয়াইড ওপেন, প্যারিস অলিম্পিকের স্লোগানের মতোই উন্মুক্ত উদ্বোধনী অনুষ্ঠান। আধুনিক অলিম্পিকের 128 বছরের ইতিহাসে প্রথমবার স্টেডিয়ামের বাইরে হচ্ছে আয়োজন। ইতিহাসের সাক্ষী হওয়ার অপেক্ষায় রিভার সেন, প্যারিসের সুখ দুঃখের সাথে যে নদীর নাম জড়িয়ে। মূল মঞ্চের সামনে আসন সীমিত হলেও রেকর্ড 5 লাখ মানুষ দেখবেন 6 কিলোমিটার ব্যাপ্তির জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। টিকিট কিনতে গুনতে হবে 90 থেকে 2700 ইউরো। ভিন্ন আর অভিনব 3.5 ঘন্টার আয়োজনে কি থাকছে তা লুকিয়ে রাখার চেষ্টায় সফল আয়োজকরা। তবুও গুঞ্জন আর গুজব ছড়িয়ে পড়েছে। বিখ্যাত ফ্রেঞ্চ পরিচালক স্টারম্যানিয়ার স্রষ্টা থমাস জলি ইঙ্গিত দিয়ে রেখেছেন ভিন্ন ধর্মী আর মৌলিক আয়োজনের, যার সঙ্গে আছেন টিভি সিরিজ রাইটার ফেনি হেরেরো, বেস্ট সেলার লেখক লে স্লিমানি আর ইতিহাসবিদ পেট্রিক বুশেওর মতো সৃষ্টিশীলরা। শুধু পানিতে কিংবা ব্রিজে নয়, অনুষ্ঠানের একাংশ হবে পানির নিচেও। 3000 পারফর্মারের অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে পারে মালি বংশোদ্ভূত ফ্রেঞ্চ গায়িকা আয়া নাকামুরার পারফরমেন্স। বিশ্বের সবচেয়ে বেশিবার শোনা ফ্রেঞ্চ গান গেয়েছেন নাকামুরা। এছাড়াও ড্যাফট পাঙ্ক, দাভিদ গেত্তাদের মতো তারকারা অংশ হতে পারেন বিগেস্ট শো অন আর্থের ওপেনিং সেরিমনির। শোনা যাচ্ছে লেডি গাগা, সেলিন ডিয়ন, স্নুপ ডগদের মতো সেলিব্রিটিদের নামও। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান উপজীব্য ভালোবাসা। ধর্ম, বর্ণ, লিঙ্গের ভেদাভেদ ভুলে যাওয়ার বার্তা থাকবে যেখানে। আইকনিক নটরডেম ক্যাথেড্রাল অংশ হবে এই আয়োজনের। 2019-এ ভয়াবহ আগুনে পুড়ে যাওয়ার পর থেকে যার সংস্কার কাজ এখনও চলছে।
1790-এর ফরাসি বিপ্লব থেকে শুরু করে ফ্রান্সের অধুনা কৃষ্টি কালচারের ছটাও থাকবে আয়োজনে। থাকবে পপ, রক, ক্লাসিক আর র্যাপ গানের ফিউশন, আতশবাজি আর 7,000-এর বেশি অ্যাথলেটের মার্চ পাস্ট হবে নৌকায়। পরিসর বড় হওয়ায় আছে জটিলতা, নিরাপত্তা সংগ্রাম, সঙ্গে পূর্ণাঙ্গ রিহার্সেল না হওয়ায় চ্যালেঞ্জও অনেক বেশি। এসব উৎসে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের সফলতার উপর নির্ভর করছে পরবর্তী গেমসের গতিপথ। রেদওয়ান শেফ, চ্যানেল 24, প্যারিস। তাইওয়ান ফিলিপাইনে ধ্বংসযজ্ঞ চালিয়ে চীনে আঘাত এনেছে টাইফুন গায়ামি। তাইওয়ান ও ফিলিপাইনে প্রাণ গেছে অন্তত 21 জনের, আহত হয়েছেন শতাধিক মানুষ। প্রবল ঝড়ে তেলবাহী জাহাজ ডুবে যাওয়ায় পরিবেশ বিপর্যয়ের সংখ্যা বাড়ছে ফিলিপাইনের উপকূলে। জাহাজটিতে 15 লাখ টন তেল ছিল। সাগর থেকে এটি অপসারণে হিমশিম অবস্থা উদ্ধারকারী দলের। টাইফুনের কারণে চীনের ফুজিয়ান প্রদেশ থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 1.5 লাখ মানুষকে। হামাসের সাথে 3 দফার যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে চাপ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে হোয়াইট হাউসে বৈঠকে এ বিষয়ে আলাপ করেন তারা। গেল মে মাসে প্রথম এই চুক্তি উপস্থাপন করেছিলেন বাইডেন। একই দিনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেট প্রার্থী কামলা হ্যারিসের সাথে বৈঠকেও গুরুত্ব পায় গাজা যুদ্ধবিরতি ইস্যু। এ সময় উপত্যকাটির মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান কামলা। বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে পূর্ণ জয়ের প্রতিশ্রুতি দেন নেতানিয়াহু। প্রস্তাব দেন মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সাথে নতুন নিরাপত্তা জোট তৈরির। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনয়ন পাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কামলা হ্যারিস। তাকে নিয়ে উচ্ছ্বাসে মেতেছেন ভারতীয়রা। নির্বাচনে তার সফলতা কামনায় দক্ষিণাঞ্চলে নানাবাড়ি এলাকায় চলছে নানা আয়োজন। মন্দিরে মন্দিরে পূজা অর্চনার পাশাপাশি বিতরণ করা হচ্ছে মিষ্টি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম আসার পর থেকেই আনন্দে ভাসছেন চেন্নাইয়ের থুলা সেন্থ্রাপুরাম গ্রামের বাসিন্দারা। যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার মাইল দূরে থাকলেও হ্যারিসের এই যাত্রায় নিজেদের সঙ্গী ভাবছেন তারা। নির্বাচনে তার জয়লাভের আশায় চলছে বিশেষ পূজা অর্চনাও। প্রার্থনা জানানো হচ্ছে স্থানীয় দেবতাদের কাছে। ঘরে ঘরে বিতরণ করা হচ্ছে মিষ্টিও। গ্রামবাসী এখানে কমলা হ্যারিসের জন্য প্রার্থনা করতে জড়ো হয়েছেন। ধর্মীয় সব নিয়ম নীতিও আমরা পালন করছি। তাকে নিয়ে আমরা গর্ববোধ করি। নির্বাচনে তাকে বিজয়ী দেখতে চাই। আমরা চাই তার নাম সর্বত্র ছড়িয়ে পড়ুক। কমলা জিতলে চেন্নাইয়ের এই ছোট্ট গ্রামের নাম ছড়িয়ে পড়বে সবখানে। যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশে ভারতীয়রা নেতৃত্ব দেবে এমন বিষয়কে গর্বের সাথে দেখছেন সেখানকার মানুষ। নারীর ক্ষমতায়নের প্রতীক হিসেবেও তাকে দেখছেন কেউ কেউ। এর আগে কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলে সড়কে আতশবাজি ফুটিয়ে, পোস্টার লাগিয়ে ও ক্যালেন্ডারে তার ছবি ছেপে উদযাপনে মাতেন গ্রামবাসী। My mother was 19 when she left India alone. কমলা হ্যারিসের মা শ্যামলা গোপালের জন্ম ভারতের তামিলনাড়ুতে। পেশায় ছিলেন একজন স্তন ক্যান্সার গবেষক। তার পিতামাতার নিবাস ছিল থুলা সেন্থ্রাপুরাম গ্রামে। 1958 সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শ্যামলা গোপাল। জানা যায় মায়ের মৃত্যুর পর বোন মায়ের সাথে সে সময় চেন্নাই গিয়েছিলেন কমলা হ্যারিস। মীরা খন্দকার, চ্যানেল 24। এই ছিল সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।